আচ্ছা, আমরা আগের ভিডিওতে এইটুকু দেখছিলাম, আজকে আমরা বাকিটুকু দেখবো একটু। হ্যাঁ, এটা হচ্ছে এখন যেটা শুরু করবো এটা হচ্ছে আমাদের চ্যাপ্টারের মেইন পড়া। এখান থেকে আসলে এই চ্যাপ্টারটা শুরু হবে মেইনলি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের শুরুতে। আমরা আজকে এখন শুরু করবো হচ্ছে ধাতু নিষ্কাশন। ভালো করে মনোযোগ দিবা সবাই। ইংলিশটা হচ্ছে মেটাল এক্সট্রাকশন। ধাতু নিষ্কাশন পড়ার আগে আমাদের একটু জানতে হবে ধাতুর সক্রিয়তা সিরিজ। ধাতু সক্রিয়তা সিরিজ আসলে কোন ধাতু কতটা বেশি রিঅ্যাক্টিভ, মানে কতটুকু বেশি পাওয়ারফুল, সেটা সম্পর্কে একটা আইডিয়া রাখা, বা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ অফ মেটালস, এটা হয়তো জেনে থাকার কথা। কেমিক্যাল সিরিজ অফ মেটালস, এটা ধাতুটা যেরকম, ধাতুর আয়ন যেটা সেই এটা কিন্তু উল্টা হবে। হ্যাঁ, যেরকম লিথিয়াম ধাতু সব থেকে সক্রিয়, তাহলে লিথিয়ামের আয়ন হবে সব থেকে দুর্বল। তাহলে আমরা একটু লিখে দিই, লি কে না কে ম্যাকগাইভার এলো যেন ফিরে সোনা পেলো হায়, কুলাঙ্গার হাজি আজি পেটালো আমায়। এটা হচ্ছে মেটাল ইলেকট্রোকেমিক্যাল সিরিজ ফর মেটালস। তো এটা কেন শিখতেছি আমি, এটা শেখার কিছু কারণ আছে। যেরকম অ্যালুমিনিয়াম পর্যন্ত এই ধাতুগুলা খুবই হাইলি পাওয়ারফুল, অতিমাত্রায় সক্রিয়, এরা অতিরিক্ত সক্রিয়, খুব সক্রিয় ধাতু, এরা হাইলি রিঅ্যাক্টিভ। এরা হাইলি রিঅ্যাক্টিভ, যার ফলে তুমি এদের সাথে যা খুশি করো না কেন, এরা প্রত্যেকটার সাথে তোমার সাথে রিঅ্যাকশন করে ফেলবে। এরা বাতাসে থাকলে বাতাসে জলীয় বাষ্পের সাথে ভ্যাপারের সাথে রিঅ্যাকশন করে ফেলে, এরা পানিতে মিশাইলে পানির সাথে রিঅ্যাকশন করে ফেলবে। তুমি যেখানে রাখো না কেন এটা মোস্টলি ট্রাই করে রিঅ্যাকশন করার, যার ফলে হয় কি, এদেরকে তুমি প্রকৃতিতে ডিরেক্টলি কোনো যৌগ হিসেবে, মানে মৌল হিসেবে পাবা না এদেরকে, বরং এদেরকে পাওয়া যায় হচ্ছে যৌগ হিসেবে। সোডিয়ামকে তুমি কখনোই একদম ফ্রি সোডিয়াম হিসেবে পাবা না, এটাকে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, সোডিয়াম কার্বনেট এইসব যৌগ হিসেবে পাবা। তেমনি ক্যালসিয়ামকে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম নাইট্রেট এগুলো হিসেবে ক্যালসিয়ামকে পাওয়া যায়। ডিরেক্ট ক্যালসিয়াম মাটির উপরে সুন্দর মতো বসে আছে এরকম কোনো দিনই পাবা না তুমি ক্যালসিয়ামকে। কারণটা হচ্ছে এরা খুবই সক্রিয়, যার ফলে যে কোনো কিছুর সাথে তারা রিয়্যাক্ট করতে সক্ষম, তাই এদেরকে যৌগ হিসেবে পাওয়া যায়। আসলে যৌগটা কি, এরা আসলে কি লবণ, আসলে যৌগ না তো, আর লবণ, সল্ট। আচ্ছা, এরপরের পার্টটুকু কই থেকে শুরু হয়েছে, জিঙ্ক থেকে শুরু হয়েছে লেড পর্যন্ত, মানে হাইড্রোজেন আগ পর্যন্ত, জিঙ্ক থেকে লেড। এটা হচ্ছে মধ্যম সক্রিয়, খুব বেশি অতটা পাওয়ারফুল না, বাট মিডিয়াম রেঞ্জের মধ্যে আছে। মিড রিঅ্যাক্টিভ মানে খুব বেশি পাওয়ারফুল না, বাট মিডিয়াম লেভেলের রিঅ্যাক্টিভ। এদেরকে আমরা যৌগ হিসেবে পাবো, ওই সল্ট হিসেবে পাওয়া যায়। হাইড্রোজেনের পর থেকে এই যে কপার থেকে সিলভার পর্যন্ত এই লেভেলটা, এটা হচ্ছে কম সক্রিয় ধাতু, সক্রিয় কিন্তু কি এরা কম সক্রিয়, লেস রিঅ্যাক্টিভ। আচ্ছা, রিঅ্যাক্টিভ মানে কি, রিঅ্যাক্টিভ মানে হচ্ছে যৌগ তৈরি করবে বা সল্ট হিসেবে থাকবে। লেস মানে এদের সল্টটা, মানে সল্ট বানানোর টেন্ডেন্সি অনেক কম। আর বাকি থাকে দুই বেচারা আছে, প্লাটিনাম আর হচ্ছে গোল্ড। এদেরকে আমরা সাধারণত মুক্ত ধাতু হিসেবে পাই, ফ্রি অ্যাটম হিসেবে পাওয়া যায়, দুনিয়াতে এদেরকে ফ্রিলি পাওয়া যায়, ফ্রি এক্সিস্ট করে এরা, ফ্রি এক্সিস্টিং। আচ্ছা, তো এটা কেন শিখলাম, খুব সক্রিয় ধাতু যারা তাদেরকে কিসে পাওয়া যায়, যৌগ হিসেবে পাওয়া যায়। এদেরকে এক্সট্র্যাক্ট করার জন্য একরকম ওয়ে আছে,
আমরা করি হচ্ছে এটা তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস করি আমরা এদেরকে। মিড রিঅ্যাক্টিভ মানে মিডিয়াম রিঅ্যাক্টিভ যারা, তাদেরকে আমরা করি হচ্ছে কার্বন বিজারণ বা কার্বন রিডাকশন। এটা কিন্তু মনে রাখতে হবে, এমসিকিউতে আসবে, ভাইভাতে জিজ্ঞেস করবে, প্লাস আমরা যখন সামনে গিয়ে প্রসিডিওর শিখবো এই প্রসিজারের মধ্যে কিন্তু এটা আসবে। কার্বন রিডাকশন করা হয় এদেরকে। এরপরে লেস রিঅ্যাক্টিভ বা কম সক্রিয় ধাতু যারা, তাদেরকে আমরা করি হচ্ছে স্ববিজারণ বা সেলফ রিডাকশন, বা নিজে নিজেই হচ্ছে নিজে যৌগের সাথে রিডাকশন হইতে পারে এদের। আর মুক্ত ধাতু হিসেবে পাওয়া যায় কাকে? প্লাটিনাম আর গোল্ড। আচ্ছা, কথা হচ্ছে আমরা আমাদের বউদেরকে কেন গোল্ডের চেইনই গিফট করি বা প্লাটিনাম বা ডায়মন্ডের জিনিস কেন দিই? কেন একটা সোডিয়ামের চেইন দিচ্ছে না তাদেরকে, বা কেন ক্যালসিয়ামের চেইন দিচ্ছে না? ক্যালসিয়াম তো অনেক দরকারি জিনিস, আমাদের বোনসের গ্রোথে দরকার, বডির ডেভেলপমেন্টে দরকার, গাছের জন্য দরকার। কেন আমি ক্যালসিয়ামের চেইন দিচ্ছি না তাকে, কেন গোল্ডের চেইন দিচ্ছি? কারণটা হচ্ছে গোল্ড প্রকৃতিতে ফ্রিলি থাকে, কোনো যৌগ হিসাবে থাকে না, যার ফলে গোল্ডটা আমাদের জন্য অনেক বেশি রেয়ার। প্রকৃতিতে দেখে রেয়ারলি পাওয়া যায়, খুবই কম পাওয়া যায়। মনে রাখবা, ইকোনমিক্স বলতেছে যদি কোনো কিছু বাজারে অ্যাভেলেবল থাকে বেশি, বা যাকে সব জায়গাতে পাওয়া যায়, অ্যাভেলেবল সব জায়গাতে, তার ভ্যালুটা সব থেকে কম হয়। যেরকম মাটি, তুমি বাজারে মাটি এবং পানির দাম কিন্তু অনেক কম পাবা, বাট তুমি ক্যালসিয়াম মোটামুটি রেঞ্জে পাওয়া যায়, 150, 200, 300 টাকার মধ্যে ক্যালসিয়ামকে পাবা। বাট গোল্ড তুমি 300 টাকাতে এক ফোঁটা দিবে না, তোমাকে দেখতেই দিবে না। গোল্ড কিনতে গেলে অবশ্যই লাখ টাকার উপরে বাজেট রাখতে হবে। তো আমরা এই যে ক্যালসিয়ামের চেইন দিচ্ছি না, কারণ চেইন দামটা অনেক কমে যাবে, লেস ভ্যালুয়েবল থাকবে জিনিসটা। অন্যদিকে গোল্ড হচ্ছে একটা অ্যাসেট বা সম্পদ, তুমি তোমার বউকে দিলে সে জুয়েলারি হিসেবে ইউজ করতে পারবে, প্লাস ভবিষ্যতে তুমি এখান থেকে একটা মানিটারি ইফেক্ট পাবা, একটা বেনিফিট পাবা তুমি সামনে। এই কারণে আমরা মেইনলি গোল্ডের চেইনটা বেশি প্রেফার করে থাকি মেয়েদেরকে দেওয়ার জন্য, বা যে কোনো জুয়েলারি কাছে গোল্ড প্রেফারেবল হয়। প্লাস গোল্ড অনেক শক্ত হয়, বেশি হচ্ছে স্ট্রেংথ ধরে রাখতে পারে। তুমি যদি কখনো হিন্দুদের মহাভারত পড়ে থাকো, দেখবা যে সূর্যপুত্র কর্ণকে তার পিতা হচ্ছে একটা ঢাল দিছিল, শিল্ড দিছিল, সেটা হচ্ছে গোল্ডতে তৈরি, স্বর্ণের তৈরি। ওই শিল্ড এতটাই শক্তিশালী ছিল যে তাকে কোনো তীর নাকি ভেদ করতে পারতো না, বা তীর ভেদ করে তাকে আঘাত করতে পারতো না। তারপরে স্বর্ণটা আসলে খুবই পাওয়ারফুল এবং দামি এবং খুবই শক্ত, এই কারণে স্বর্ণ অনেক দাম। প্লাস স্বর্ণ আরেকটা খুব ভালো একটা কোয়ালিটি বজায় রাখে, যে কোনো মেটাল বা যে কোনো কিছু তুমি যদি আগুন ধরাও সেটা পুড়ে যাবে অথবা লিকুইড হয়ে যাবে, হয়ে ডিসকালার্ড হয়ে যাবে। যেরকম লোহা আগুন ধরে গরম হয়ে লিকুইড অবস্থায় ডিসকালার হয়ে যায়, এবং খুবই মানে রিস্কি থাকে গোল্ড ওই তখন আয়রনটা ইউজ করা। তবে গোল্ড এমন একটা জিনিস এবং একমাত্র জিনিস যাকে হিট দিলে বা টেম্পারেচার ইনক্রিজ করলে সে সব থেকে বেশি পিউরিটি দেখায়, সব থেকে বেশি চাকচিক্য দেখায় যদি যে তাকে হিট দেওয়া হয়। এটা কিন্তু গোল্ডের একটা ভালো প্রপার্টি। এত কিছু কারণে গোল্ডটা হচ্ছে অনেক দামি জিনিস। আচ্ছা, এগুলো ভাবে তাই বলে লাভ নাই। তো আমাদের যেটা শেখা দরকার সেটা হচ্ছে এই যে এই পার্টটুকু, আমরা কখন কোনটা অ্যাপ্লাই করব। যদি দেখি যে আমাদের ধাতুগুলা খুবই পাওয়ারফুল, লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলো খুবই পাওয়ারফুল জিনিস, যদি এরকম হয় তাহলে এদের ক্ষেত্রে আমরা কি করব, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা এদেরকে আলাদা করব, ইলেকট্রোলাইসিস করে আলাদা করব ক্যাথোড অ্যানোড দিয়ে। যদি জিঙ্ক থেকে লেডের মধ্যে হয়, জিঙ্ক, আয়রন, টিন, লেড এই রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে হচ্ছে মধ্যম সক্রিয়। এদেরকে আমরা কি করি, কার্বন বিজারণ করে থাকি, এদেরকে কার্বন রিডাকশন করা হয়। হাইড্রোজেন তো বাদ, অধাতু বাদ, ওটা একটা বেস লেভেল, ওটা বাদ। কপার থেকে সিলভার এই রেঞ্জের মধ্যে আমরা করি হচ্ছে সেলফ রিডাকশন, মানে কপারের নিজস্ব যৌগ দিয়ে কপারকে রিডাকশন করা হয়। আমাদের কপার টপার পর্যন্ত নাই, তোমাদের বইগুলোতে কিছু জিনিস স্কিপ করা হয়েছে। আমি জাস্ট তোমাদেরকে সোডিয়ামটা পড়াবো, অ্যালুমিনিয়াম পড়াবো, জিঙ্ক পড়াবো, আয়রন পড়াবো, টিন লাগবে না, কপার লাগবে না, এর থেকে গোল্ডও লাগবে না, এত কিছু লাগবে না। আমরা জাস্ট হচ্ছে কয়েকটা সম্পর্কে শিখবো, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, এই যথেষ্ট। কপার আগে ছিল, কপার পুরাতন বইতে পাবা, টিন ছিল পুরাতন বইতে পাবা, লেড ছিল পাবা, বাট আপাতত ওগুলা দিয়ে আমাদের কাজ নাই, ওগুলো লাগতেছে না। আমরা এই চারটা পড়লে মোটামুটি যথেষ্ট।
আচ্ছা, তো পরের পার্টে যাই আসলে। আচ্ছা, তাহলে আমাদের যদি ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা বোঝা হয়ে যায়, তাহলে আমরা এখন শিখবো হচ্ছে ধাতু নিষ্কাশনের ধাপ। ধাপগুলা কি কি, মানে কোন কোন স্টেপ ফলো করে আমরা দেখে আলাদা করতে পারবো। কথা হচ্ছে ধাতু নিষ্কাশন বলতে কি আমরা আকরিক থেকে বের করি, তাই তো, বা ওর থেকে বের করে থাকি আমরা এদেরকে। তো যেহেতু আকরিক থেকে আনা হচ্ছে, তো এরা কি রকম হবে, কি কি দিয়ে তৈরি হবে? এরা এরা হচ্ছে অক্সাইড থাকবে, এদের মধ্যে সালফাইড থাকবে, প্লাস কিছু অন্যান্য কিছু থাকতে পারে, কার্বনেট থাকতে পারে, নাইট্রেট থাকতে পারে, এগুলোও থাকতে পারে আসলে আকরিকের মধ্যে। প্লাস শুধু যে আকরিক থাকে তা না, অনেক সময় এদের সাথে বালি, সিলিকনের কিছু কম্পাউন্ড, এগুলো কিন্তু মিক্স করা থাকে। সো এগুলো হচ্ছে আমাদের ধাতু মল বলা হয়, এগুলো হচ্ছে এক্সট্রা জিনিস, এগুলো আমাদের দরকার নাই। আচ্ছা, আমরা পরবর্তীগুলো শিখবো আস্তে আস্তে। প্রথম স্টেপটা যদি আমরা একটু দেখি, প্রথম স্টেপটা কি, একটু মনোযোগ দিও। হ্যাঁ, স্টেপ 1, আমি জাস্ট আগে স্টেপগুলো লিখে দিচ্ছি, দেন আমরা এক ধাপে ধাপে হচ্ছে এক্সপ্লেন করবো। স্টেপ 1টা হচ্ছে আকরিককে ক্রাশ করতে হবে। আকরিকের চূর্ণ বিচূর্ণ করতে হবে। ইংলিশে বলা হচ্ছে ক্রাশিং অফ ওরস, ওরগুলোকে আমরা ক্রাশ করব। সেকেন্ড স্টেপ হচ্ছে এই যে ক্রাশ করলাম, ক্রাশ করার পরে সেগুলোকে আমাদেরকে অ্যাকুমুলেট করতে হবে, একত্রিত করতে হবে, কনডেন্স করতে হবে। আকরিকের একত্রীকরণ বা ঘনীভবন, ইংলিশে বলা হচ্ছে কনডেনসেশন অফ ওরস, কনডেনসেশন অফ ক্রাস্ট, মানে ক্রাশ করা হয়েছে যেগুলোকে, ক্রাস্ট ওরস, সেগুলোকে জড়ো করতে হবে ফার্স্টে। এরপর আমরা শুরু করবো হচ্ছে পরের স্টেপ, এখানে এদেরকে অক্সাইডে কনভার্ট করতে হবে, অক্সাইডে রূপান্তর। এরপরে অক্সাইড থেকে মুক্ত ধাতু কনভার্ট, মুক্ত ধাতুতে রূপান্তর, কনভার্সন অফ মেটালিক অক্সাইড টু ফ্রি মেটালস, কনভার্সন অফ মেটালিক অক্সাইড টু ফ্রি মেটালস, মানে আমরা অনলি মেটাল হিসেবে তাকে আলাদা করে নিব। অনলি 4টা স্টেপ, বেশি না, অনলি 4টা স্টেপে আমরা ধাতুকে নিষ্কাশন করতে পারি। স্টেপ 1, এটা হচ্ছে স্টেপ 2, এটা হচ্ছে স্টেপ 3, এটা হচ্ছে স্টেপ 4। এই 4টা স্টেপ হচ্ছে আমাদের। এই 4টা স্টেপের মধ্যে বেশ কিছু প্রসেস আছে আলাদা আলাদা, আমরা আস্তে আস্তে শিখবো। আমি যদি এগুলোকে একটু একটু সহজ করে একটু বলে আসি, মনে করো এটা একটা পাথরের মতো, হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, একটা পাথর, লাইমস্টোন। এই পাথরটা এখান থেকে তো ডিরেক্ট ক্যালসিয়ামকে টুকরা টুকরা করে আলাদা করা তো অনেক টাফ। তো কি করতে হবে, একে ভাঙতে হবে, ভেঙে ভেঙে ক্রাশ করতে হবে। এর জন্য বেশ কিছু মেশিন আছে, তুমি যদি কখনো সিলেট বা এই অঞ্চলের দিকে যাও, দেখবা যে বেশ কিছু মেশিন দিয়ে পাথরকে ভাঙা হচ্ছে, বালি বা খোয়া বের করার জন্য পাথরকে ভাঙা হচ্ছে। তো ওগুলো আসলে ক্রাশার মেশিন। ক্রাশার মেশিন আমরা এখানে 2টা ইউজ করে থাকি, জো ক্রাশার হচ্ছে বল ক্রাশার। কয় রকম ক্রাশার ইউজ করে থাকি? 2 রকম, একটা হচ্ছে জো ক্রাশার, আর একটা হচ্ছে বল ক্রাশার। জো ক্রাশার মানে হচ্ছে যে যদি কোনো বড় একটা বোল্ডারকে ভেঙে পাথরে, ছোট ছোট পাথরের মতো বানায় নিয়ে আসো, এগুলো হচ্ছে জো ক্রাশারের কাজ। আর বল ক্রাশার করে কি, ওই ছোট ছোট পাথর বা গোল্লা গোল্লা টাইপের পাথরগুলোকে আরও ভেঙে ফেলে, ভেঙে একদম পাউডার শেপে নিয়ে আসে। এটা হচ্ছে বল ক্রাশারের কাজ। তাহলে আমরা এই জিনিসটাকে ফার্স্টে ক্রাশ করবো, ভেঙে ফেলবো, ভেঙে এরকম কি গুঁড়া গুঁড়া শেপে নিয়ে আসবো, এরকম গুঁড়া গুঁড়ো গুঁড়ো মতো নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের ক্রাশ করার পরে। এরপরে তাদেরকে আমরা কি করবো, জোড়া একসাথে একত্র করব। মানে তুমি যখন ক্রাশ করবে, এর মধ্যে অনেক কিছু থাকবে, আকরিক থাকবে, বালি থাকবে, পানি থাকবে, মাটি মিশানো থাকবে, সাথে এক্সট্রা কিছু
পদার্থও থাকতে পারে, বিষাক্ত পদার্থ বা দূষিত পদার্থ হিসাবে। তো ওগুলো তো আমার দরকার নেই, আমি ওগুলোকে ছাঁটাই করে নিব। তো ওগুলো ছাঁটাই করার পরে যেটা থাকবে সেটা হচ্ছে একদম বিশুদ্ধ পদার্থ, মানে একদম বিশুদ্ধ আকরিক। এর মধ্যে অনলি কি আছে, অনলি ওই যেটা চাচ্ছি আমি সেটাই আছে, মনে করো ক্যালসিয়ামের কিছু আছে। এখনো কিন্তু আমি কোনো কিছু রিয়াকশন করা হয়নি, কোনো রিয়াকশন কিন্তু আমি এখনো করি নাই। রিয়াকশন হবে যে এখান থেকে স্টেপ 3 থেকে রিয়াকশন শুরু, অক্সাইডে রূপান্তর। এটাকে ফার্স্টে আগুন ধরাইতে হবে। অক্সাইড বানানো মানে কি, আগুন ধরানো, অক্সিজেনের সাথে রিয়াকশন করানো। রিয়াকশন করার পরে আমার এরকম একটা কিছু পড়ে থাকবে, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। যে কার্বনটা কিন্তু এখন গায়েব হয়ে গেল, অক্সাইড আছে এখন ক্যালসিয়ামের। এবার আমি অক্সাইড থেকে আমি এদেরকে আলাদা করতে পারবো, তড়িৎ বিশ্লেষণ করে আমি ডিরেক্ট ক্যালসিয়ামের কোনো একটা কিছু পেয়ে যাবে, এরকম লিকুইড ক্যালসিয়াম পাবো, যেটাকে ঠান্ডা করলে সলিড ক্যালসিয়াম তৈরি হবে। এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম ধাতু। এটা হচ্ছে আমার ফ্লো চার্ট। আসলে আমি কার পরে কি কি করব, কেন করব, সেটা একটা ব্রিফ ধারণা। আচ্ছা, আমরা যদি প্রথম একটু শুরু থেকে আসি, স্টেপ বাই স্টেপ আমি একটু বলে আসি, সেগুলো বলার পরে আমি স্পেসিফিক কিছু ধাতু ডিসকাশনের দিকে চলে যাব। ফার্স্টে আমি শিখবো হচ্ছে ধাতুকে ক্রাশ করা। ক্রাশ করার জন্য দুইটা উপায় বলছিলাম, জো ক্রাশার হচ্ছে কি বল ক্রাশার, এটা বলে আসছি। জো ক্রাশার আর হচ্ছে বল ক্রাশার। তো আমার প্রথম পার্টটা গেছে, ক্রাশ করতে হবে, ক্রাশ করে ভেঙে ফেলতে হবে। সেকেন্ড স্টেপ, এটা প্রথম স্টেপ, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে আমরা কি করব, অ্যাকুমুলেট করব বা কনডেনসেশন করব। কনডেনসেশন অফ ওরস। এটা কনডেন্স করার উপায় আছে অনেকগুলা। উপায়গুলো কি কি, একটা হচ্ছে হাইড্রোলাইটিক প্রসেস। হাইড্রোলাইটিক প্রসেস মানে পানি দিয়ে ধুইতে হবে। পানিতে ধুইলে যে এক্সট্রা অপদ্রব্যগুলো, ইমপিউরিটিগুলো ছিল, সেগুলো কি বের হয়ে চলে যাবে। আরেকটা হচ্ছে ফ্রথ ফ্লোটেশন বা তেল ফেনা ভাসমান। ফ্রথ ফ্লোটেশন প্রসেস। আমরা এগুলো ব্রিফলি আর একটু বলবো, সামনে ডিসক্রিপশন দিব, বাট আমি আপাতত নাম বলে দিচ্ছি। এরপর হচ্ছে ম্যাগনেটিক সেপারেশন বা চৌম্বকীয় পৃথকীকরণ। ম্যাগনেটিক সেপারেশন, চৌম্বকীয় পৃথকীকরণ, বাংলা বলতেছি, ইংলিশে বলতেছি। সো যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আছো তারা বাংলাতে লিখবা, ইংলিশ মিডিয়াম স্টুডেন্টগুলো ইংলিশে লিখবা। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে হাইড্রোলাইটিক প্রসেস, পরেরটা হচ্ছে ফ্রথ ফ্লোটেশন বা কি তেল ফেনা ভাসমান পদ্ধতি। 3 নম্বরটা হচ্ছে ম্যাগনেটিক সেপারেশন বা চৌম্বকীয় পৃথকীকরণ। এরপরটা হচ্ছে কেমিক্যাল মেথড, রাসায়নিক মেথড, রাসায়নিক প্রক্রিয়া, কেমিক্যাল মেথড অফ সেপারেশন। আচ্ছা, আমরা আস্তে আস্তে একটু একটা একটা করে শুরু করি। আচ্ছা, তার আগে এটা এটা কেন করবো আমি, হ্যাঁ এটা করে আমার লাভটা কি? এটা করে আমার লাভটা হচ্ছে, আমরা আকরিক থেকে নিচ্ছি না, একটু আগে বলছে যে আকরিকের মধ্যে শুধু যে আকরিক থাকে তা না, আরও অনেক যৌগগুলো থাকে, ইমপিউরিটি থাকে, এদেরকে আমরা আলাদা করতে চাই। এটা উপায়টা, কারণটা হচ্ছে আকরিক থেকে খনিজ মল বা ইমপিউরিটি কে আলাদা করা, পৃথকী করা। খনিজ মল বা ইমপিউরিটিকে পৃথকীকরণ করতে হবে, এর জন্য আমরা এটা করে থাকি। প্রথমটা হচ্ছে হাইড্রোলাইটিক প্রসেস। কি করা হয় এখানে আমি জাস্ট ছবিতে ড্র করতেছি, বাকি থিওরি বইতে আছে। এটা করা হয় হচ্ছে অক্সাইড যারা তাদের জন্য। এটা আসলে একটা মেশিনের মতো, এটা স্ল্যান্টেড, একটা বাঁকানো মেশিন এরকম। এই মেশিনটা অনেক খাস কাটা থাকে, হ্যাঁ এরকম অনেক খাস কাটা থাকে একটা মেশিন। তুমি যখন এর উপর দিয়ে ওই সেই কি বলে ক্রাশ করা পাউডারগুলোকে পানিতে মিশাই যদি যখন তুমি এদিকে ফ্লো করাবা, অক্সাইডগুলা খুবই ভারী হয়, হ্যাঁ এরা কি অনেক ভারী হয়, যার ফলে এরা এই খাঁজগুলাতে জড়ো হইতে থাকে। একটা পর্যায়ে পানিতে যখন ধুয়ে দিবা তখন কি হবে, কিছু পদার্থ পানির সাথে মিশে চলে যাবে, আর মোস্ট অফ দ্য আকরিকগুলো কই থাকবে, এই যে খাঁজের গায়ে গায়ে জমা হতে থাকবে।
আর বাকিটাও কি পানিতে এরকম কি বাকি ধুয়ে চলে যাবে। পরবর্তীতে যদি কোনো কারণে এক্সট্রা কিছু আকরিক ধুয়ে চলেও যায়, এই পানিটাকে আবার আমরা এখান থেকে ছেড়ে দিব, যার ফলে আবার সেটা খাঁজে খাঁজে গিয়ে কি হবে, এই আকরিকগুলো জমাতে থাকবে। এবং এই মেশিনটাকে প্রতিনিয়ত শকিংয়ের উপর রাখা হয়, মানে প্রতিনিয়ত কাঁপতে থাকে, আসলে এটা ভাইব্রেশনের উপর রাখা হয়। এটাকে বলা হচ্ছে স্ল্যান্টেড, মানে হেলানো নস্ট ভাইব্রেটিং মেশিন। এটা হেলানো খাঁজ কাটা ভাইব্রেট করে থাকে একটা মেশিন, যার মধ্যে দিয়ে কি পানি এখান থেকে ছেড়ে দেওয়া হয়, পানি প্লাস আকরিক প্লাস কি খনিজ মল এখানে ছেড়ে দেওয়া হয়। এই আকরিকগুলো কই জমা হয়, এইখানে জমা হয়। আর বাকি পানি আর খনিজ মলগুলো কই চলে আসে, এইখানে চলে আসে। যার ফলে এই যে আমি যদি এই জিনিসটাকে যদি খুলে বের করে নিয়ে আসি, এই যে এটাকে যদি খুলে বের করে নিয়ে আসি, তাহলে আমি সবগুলো আকরিককে আমি আলাদা করে পেয়ে যাব। এটা করা অক্সাইডের জন্য, কারণ অক্সাইডগুলো ভারী, পানিতে ধুয়ে দিলে অক্সাইডগুলো নিচে পড়ে থাকবে। এই জন্য যে ভাইব্রেটিং হওয়া টিউবের, ওই ভাইব্রেটিং নসের গায়ে ওরা কি লেগে থাকবে আস্তে আস্তে। এটা গেলো হচ্ছে হাইড্রোলাইটিক প্রসেস। এত কিছু ব্রিফলি পড়তে হবে না, আমি জাস্ট ধারণা নিয়ে রাখো, এক্সট্রা করে আনার কিছু পড়বো। এরপরে ফ্লোটেশনটা করা হয় হচ্ছে সালফাইড আকরিকের জন্য। সালফাইড আকরিক যারা, তাদের জন্য করা হয় ফ্লোটেশন। সালফাইডগুলা সাধারণত তেলের সাথে মিশতে পারে। সালফাইডগুলো কি হয়, তেলের সাথে মিশে যেতে পারে। এখানে তেলে কিছু স্পেশালিটি থাকবে, এটা পরবর্তী বড় ক্লাসে গিয়ে শিখবা তেল কিরকম ইউজ করা হচ্ছে। ফার্স্টে আমরা একটা বড় ট্যাঙ্কার নিব, একটা বড় বালতির মতো জিনিস, ট্যাঙ্কের মধ্যে পানি নিব। এর মধ্যে আমরা একটু অল্প অল্প করে তেল যোগ করতে থাকবো। তেল অল্প অল্প করে ফোটায় ফোটায় কি করব, তেল অ্যাড করতে থাকবো এর মধ্যে, পানির মধ্যে। এরপর এই পানিতে থাকবে হচ্ছে আমার আকরিকগুলা, এগুলো হচ্ছে কি আমার আকরিক, এটা পানির মধ্যে মেশানো থাকবে। আমি আরেকটা পাইপ দিয়ে এর মধ্যে এয়ার ফ্লো করাবো, অবশ্যই খুবই হাই প্রেসারে ভাইব্রেটিং অবস্থাতে আমি এয়ার ফ্লো করাবো। তাহলে এয়ারটা এদিকে আসবে এবং এখানে কি করবে, বুদবুদ তৈরি করবে, জায়গাতে বাবল হবে, ফেনা তৈরি করবে। একটা পর্যায়ে দেখতে এরকম লাগবে ফেনা তৈরি হওয়ার পরে। এটাই পরবর্তী অবস্থা আমি এখানে দেখাচ্ছি। এটা সেই পানির লেয়ার ছিল আমার, উপরে একটা এরকম ফেনার মতো একটা লেয়ার তৈরি হবে, বাবল দিয়ে এয়ার ফ্লো করার পরে ফেনা তৈরি হবে। এই ফেনার মধ্যেই থাকে হচ্ছে মেইনলি আকরিকগুলা, কি থাকে এখানে, আকরিকগুলো এখানে মিশানো থাকবে এই ফেনাতে। পরবর্তীতে এই ফেনাগুলো আলাদা করে নেওয়া হয় এবং সেটাকে ইউজ করা হয় নিজস্ব কাজে। আর খনিজ মলগুলো কই থাকবে, এই যে নিচে খনিজ মলগুলো জমা হতে থাকবে, এটা হচ্ছে খনিজ মল। নিচে সবুজ কালার দেখালে এটা হচ্ছে খনিজ মল, বা যেটা আমাদের দরকার ছিল না, ইমপিউরিটি বা খনিজ মল। তাহলে আমি কি করবো, উপর থেকে ফেনাগুলাকে কি করবো, আলাদা করে নিয়ে নিব। আচ্ছা, তাহলে তেল ফেনা ভাষণ পদ্ধতিটা কি, ফার্স্টে পানিতে, মানে একটা বড় ট্যাঙ্কের মধ্যে পানি নিব এবং আকরিকগুলোকে পানিতে মিশিয়ে রাখবো। এরপর আকরিকের মধ্যে আমি ফোটায় ফোটায় কিছু তেল অ্যাড করতে থাকবো এবং আরেকটা পাইপ দিয়ে আমি হাই ফ্লোতে বাতাস চালনা করব, এয়ার ইনসার্ট করবো ভেতরে। তাহলে এয়ারের কারণে এখানে একটা বাবল তৈরি হবে, ফেনা তৈরি হবে, যে ফেনার মধ্যে ওই তেলের সাথে মিশে আকরিকটা জমা হয়ে থাকবে। আর বাকিটুকু কই যাবে, যেটা পানিতে মিশতে পারবে না সেটা কই থাকবে, নিচে পড়ে থাকবে, তলানি পড়ে থাকবে। তলানিটাকে আলাদা করে নিব আর ওই ফেনাটাকে আলাদা করে নিব। ফেনা থেকে আমরা কি পাবো, আকরিকগুলো পাবো। সেখান থেকে মেইনলি আমাদের ধাতু নিষ্কাশন করা হয়। আচ্ছা, এটা গেল হচ্ছে ফ্রথ ফ্লোটেশন, মানে তেল ফেনা ভাসমান পদ্ধতি। এরপর আছে ম্যাগনেটিক সেপারেশন, খুবই ইম্পর্টেন্ট। এবং আমরা আয়রনের জাতীয় কম্পাউন্ড যেগুলো, সেগুলোতে আমরা এটা কাজ করে থাকি। এটা কি, এটা একটা সোজা জিনিস, একটু নিজে বুঝতে পারবা।
ভটভটি দেখছো কখনো? ভটভটি বা আচ্ছা, সাইকেলের চাকার চেইন দেখলে বুঝতে পারবো, চেইন। হ্যাঁ, এখানে একটা চেইন থাকে, এখানে একটা চেইন থাকে। এখানে আমরা একটা কন্টেইনার থেকে সবগুলো আকরিক এখানে ঢেলে দিব, আকরিক প্লাস খনিজ মল, মানে কি এগুলো ক্রাশ করা যে আকরিকগুলো সেগুলোকে আমরা এখান থেকে ঢেলে দিব। তাহলে এটা কই জমা হবে? এখান থেকে এসে এখানে জমা হবে না, আস্তে আস্তে এখানে পড়বে, এবং সেই আকরিকগুলো কি এই একটা কনভেয়ার বেল্ট দিয়ে এদিকে মুভ করতে থাকবে। মজার বিষয়টা হচ্ছে এখানে আমাদের একটা ম্যাগনেট লাগানো আছে, এই জায়গাতে একটা ম্যাগনেট দেওয়া হয়েছে। এই চাকাটা তাহলে কি ম্যাগনেটিক চাকা একটা। ম্যাগনেটিক হুইল, এটা যদি একটা ম্যাগনেটিক হুইল হয়, এই চেনটা আরেকটা লাগানো আছে এদিকে, এই চেনটা হচ্ছে মুভ করতেছে, প্রতিনিয়ত মুভেবল। তো যে আকরিকগুলা ম্যাগনেটের সাথে মানে ম্যাগনেটিক প্রপার্টি আছে যাদের, যখন আয়রনের কিছু কম্পাউন্ড, নিকেলের কিছু কম্পাউন্ড, কোবাল্টের কিছু কম্পাউন্ড, তো এই যারা আয়রন কোবাল্ট দিয়ে তৈরি, নিকেল দিয়ে তৈরি, এরা কি এই চাকার সাথে লেগে থাকবে না, যেহেতু ম্যাগনেটিক প্রপার্টি আছে এদের মধ্যে, চৌম্বক দিয়ে আকৃষ্ট করা যায়, যার ফলে কিছু আকরিকগুলা কি ম্যাগনেটের সাথে চাকার সাথে কি লেগে থাকবে। চাকা যখন ঘুরতেছে ওরা কি ঘুরতে ঘুরতে এই দিকে চলে আসবে না, আস্তে 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 এখানে চলে আসবে। যে চাকাটা কমপ্লিট হয়ে যাবে, চাকা কমপ্লিট হওয়ার পরে কি এরা গ্র্যাভিটির কারণে নিচের দিকে পড়ে যাবে। তাই তাদেরকে আমি এখানে আলাদা করে সংগ্রহ করে রাখবো। আর যাদের ম্যাগনেটিক প্রপার্টি নাই তারা কি করবে, তারা এদিক থেকে আসবে 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 ডিরেক্টলি গতি জড়তা বা ইনার্শিয়ার কারণে কি অন্য একটা জায়গাতে গিয়ে জমা হবে, সাইডে গিয়ে ধাক্কা লেগে পড়ে যাবে, এরকম একটা জায়গাতে জমা হবে। তাহলে এরা হচ্ছে যাদের ম্যাগনেটিক প্রপার্টি নাই, ম্যাগনেটিক প্রপার্টি নাই, তারা গতি জড়তার কারণে কি এখানে এসে জমা হবে। আর যাদের ম্যাগনেটিক প্রপার্টি আছে, ম্যাগনেটিক প্রপার্টি আছে, যাদের ম্যাগনেটিক প্রপার্টি আছে তারা কি করবে, এই চাকার সাথে লেগে থাকবে, চাকা যতক্ষণ আছে ততক্ষণ তারা চাকার সাথে লেগে থাকবে। চাকা চলে গেলে এই চাকা এখানে চলে গেছে না, চাকা এখানে শেষ, এরপরে কি হবে, এখান থেকে তারা কি এখানে টুস করে পড়ে যাবে গ্র্যাভিটির কারণে। আর যারা ম্যাগনেটিক প্রপার্টি নাই তারা কি করবে, যে হলুদ আমি দেখাচ্ছি, হলুদ লাইন দিয়ে, তার এই থেকে আসবে, এসে ইনার্শিয়ার কারণে সাইডে পড়ে যাবে, কারণ চাকার সাথে দেখুন মানে সার্থকতা নাই, চাকার সাথে কোনো মিল নাই, চাকার সাথে অ্যাড হইতে পারবে না তারা, যার ফলে তারা সাইডে গিয়ে পড়ে যাবে। তাহলে আমরা ম্যাগনেটিক প্রপার্টি তাদের ইউজ করে থাকবো যাদের মধ্যে কি ম্যাগনেটের সাথে রিঅ্যাক্ট করার অ্যাবিলিটি থাকবে, যেরকম আয়রনের কম্পাউন্ড যারা, তাদেরকে করা হয়। ফাইনালি কেমিক্যাল মেথড, এটা আমরা করে থাকি হচ্ছে বক্সাইডের জন্য। বক্সাইডের ক্ষেত্রে আমরা এটা করে থাকি, কেমনে করে থাকি একটু দেখে আসো। কেমিক্যাল মেথডটা আসলে একটু ট্রিকি, হ্যাঁ একটু চালাকি জিনিস। আসলে কেমন চালাকি, মনে করো আমাদের একটা যৌগ আছে, যৌগের নাম হচ্ছে এ, আকরিক, এটা হচ্ছে আকরিক, আর ইমপিউরিটি আছে হচ্ছে আই, ইমপিউরিটি আই, এটা মিলে আমাদের আকরিক হিসেবে এখানে জমা হয়ে আছে, একটা এর মধ্যে আছে আর কি, ক্রাশ করা জায়গার মধ্যে। আমি এর মধ্যে একটা নতুন একটা কেমিক্যাল যোগ করলাম, সি। সিটা এমন কেমিক্যাল যেটা হচ্ছে ইমপিউরিটির সাথে অ্যাড হইতে পারে, মনে করো। তাহলে যখন রিয়াকশন হবে এ আলাদা থাকবে আর সিআই কি অ্যাড হবে না। এই যে কেমিক্যালটা কি করে, ইমপিউরিটির সাথে মানে খনিজ মলের সাথে অ্যাড হইতে পারে, হয়ে একটা যৌগ তৈরি করতেছে, আর আমার আকরিকটাকে কি ফ্রি করে দিচ্ছে। আমার তো এ দরকার, পেয়ে গেছি এ। অথবা এমন হইতে পারে যে আমার সিটা ইমপিউরিটির সাথে না, বরং আমার যে আকরিক তার সাথে রিঅ্যাক্ট করতে পারে, হোক সমস্যা কি, তাহলে আমাদের এসি হবে, হইল আকরিক ইমপিউরিটি আলাদা হয়ে গেল। আমার ইমপিউরিটি দরকার, আমি ওটাকে ফেলে দিব, বা কোনো এক জায়গা থেকে গিয়ে রিসাইকেল করা ট্রাই করবো, মেনলি ফেলেই দেওয়া হয়, রিসাইকেল করা হয়।
আমার এসি আছে, সমস্যা কি? আমি কোনো না কোনোভাবে সিকে আলাদা করতে পারবো, যেহেতু কেমিক্যাল কম্পাউন্ড। সো কোনো না কোনো রিয়াকশন দিয়ে সিকে আলাদা করতে পারবো আমি, তাহলে সেখান থেকে আমার এ আলাদা হয়ে যাবে। আমি এ পেয়ে গেলাম, এ থেকে আমি বাকি কাজ শুরু করতে পারবো। তাহলে কেমিক্যাল মেথডের বৈশিষ্ট্যটা হচ্ছে আমি এমন একটা কেমিক্যাল সি ইউজ করব যেটা দিয়ে কি করা হয়, আকরিক বা খনিজ বলে যে কোনো একটা রিয়াকশন করবে, অনলি একটাই করবে, বাকিটা করবে না। আকরিক করলে খনিজ মল করবে না, খনিজ মল করলে আকরিক করবে না। তাহলে আমি সি এমন একটা কেমিক্যাল যেটা কি করে, হয় আই এর সাথে অথবা হয় এ এর সাথে রিয়াকশন করবে। আই এর সাথে রিয়াকশন করলে আমার সি আই আলাদা হয়ে চলে যাবে, এটাকে ফেলে দিব বাইরে, আর আমার এ পড়ে থাকবে, এটা আমি ইউজ করব। আর যদি সিটা এর সাথে রিয়াক্ট করে ফেলে তাহলে আইটা পড়ে থাকবে, আইটা আমি ফেলে দেবো বাইরে, আর এসি থেকে আমি সিটাকে আলাদা করে নিতে পারবো কোনো না কোনো একটা কেমিক্যাল প্রসেস ইউজ করে। তাহলে আমরা যখন বক্সাইট ইউজ করবো, বক্সাইটের রিয়াকশনটা কিন্তু যদি দেখো, এটা ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, খ নাম্বার প্রশ্ন আসে। এটা হচ্ছে আমাদের বক্সাইট, Al2O3 2H2O, এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড মিশাইলাম, একটা কেমিক্যাল মিশাইলাম। এটা তৈরি করা হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট, NaAlO2, সোডিয়াম অ্যালুমিনেট তৈরি করে, সাথে পানি তৈরি করে। এই সোডিয়াম অ্যালুমিনেট, এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট, অ্যালুমিনেট। এই সোডিয়াম অ্যালুমিনেটটা যদি আরো পানির সাথে মিশাই ফেলো তাহলে পানিতে মিশে থাকবে এবং পানিতে জেলি হিসেবে জমা হয়। কিসের জেলি? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের একটা জেলি। এটা সলিড, পানিতে মিশতে পারে না, যার ফলে পানিতে জেলির মতো ভাসতে থাকে, আর সোডিয়াম হাইড্রোক্সাইডটা আলাদা হয়ে যাবে। তাহলে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা আলাদা হয়ে গেল, এটা তুমি আবার ইউজ করতে পারবা। আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা কি হলো, পানির নিচে জমা হয়ে থাকলো, অ্যাকুমুলেট হইলো বা কনডেন্স হইলো, প্রিসিপিটেশন পড়বে বা জেলির মতো অদক্ষেপ বা প্রিসিপিটেট পড়বে, প্রিসিপিটেশন হবে এটার। এইবার আমি এই প্রিসিপিটেটটাকে আলাদা করে নিব, এটাকে আলাদা করে নিয়ে আমি হিট দিব 1100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, খুবই হিউজ টেম্পারেচার কিন্তু, 1100 ডিগ্রি মানে অনেক টেম্পারেচার। এখানে কি আলাদা হবে, Al2O3 আর পানি আলাদা হয়ে যাবে। এটা হচ্ছে আমার বক্সাইট, আর পাইলাম হচ্ছে আমি অ্যালুমিনিয়াম অক্সাইড, এটার নামটা হচ্ছে অ্যালুমিনা। রিয়াকশনটা লিখে ফেললো, আমি বলতেছি। আচ্ছা, আমরা এখানে করলামটা কি, আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করছি। এটা হচ্ছে একটা কেমিক্যাল, ওই যে সি এর কথা বলতেছিলাম, এটা সেই কেমিক্যালটা। এটা আমার আকরিকের সাথে রিয়াকশন করতেছে, করে কিছু একটা তৈরি করছে, সোডিয়াম অ্যালুমিনেট তৈরি করছে। এটা পানিতে মিশাইলাম, অনেক বেশি পানিতে, এটা প্রিসিপিটেট পড়লো আমাদের জেলির মতো। এই প্রিসিপিটেটটাকে যদি আবার হিট দেই 1100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, তাহলে পানিটা আমার আলাদা হয়ে যাবে আর একটা অক্সাইড ফর্ম করবে। এটাকে পরবর্তীতে আমি ইউজ করতে পারবো। আসলে আমি করলামটা একটু খেয়াল করো তো, এই যে 2 অণু পানি ছিল না, এই 2 অণু পানিটাই আসলে আমি এখানে আলাদা করা ট্রাই করছি, আর কিছু করা হয়নি। এই 2 অণু পানি আলাদা করতে আমাদের এত খাটনি করা লাগছে। এটা হচ্ছে কেমিক্যাল মেথড, এটা বইতে সুন্দর করে ব্যাখ্যা ট্যাখ্যা দেওয়া আছে, আমি এই কথাগুলো বলছি, বাকিটুকু রিটেন তোমরা বই থেকে পড়ে নিও, বাংলা ভাষা ইংলিশ ভাষা দুজনকে বলতেছি, তোমরা পড়ে রাখবা। তাহলে আমরা 2টা স্টেপ শিখলাম, একটা হচ্ছে ক্রাশ করা, জো ক্রাশার বল ক্রাশার দিয়ে, আর একটা হচ্ছে কি শিখলাম মাত্রই, কনডেনসেশন অফ ওরস, মানে আকরিকের ঘনীকরণ। প্রসেস কয়টা, হাইড্রোলাইটিক প্রসেস, ফ্রড ফ্লোটেশন, ম্যাগনেটিক সেপারেশন, কেমিক্যাল মেথড। আমরা এই 2টা প্রসেস শিখলাম। থার্ডটা শিখবো আমরা এই ভিডিওতে, বাকিটা পরবর্তী দিকে শিখবো আমরা। তাহলে আমাদের যে থার্ড পার্টটা সেটা হচ্ছে, শুরু করি। কনডেনসেশন অফ ওরস মানে আকরিকের কনভার্সন টু অক্সাইড, স্টেপ 3, কনভার্সন টু অক্সাইড।
অক্সাইড বানাইতে হবে। দেখো আমরা অ্যালুমিনা যখন বানাইছি Al2O3 হয়েছে না, এটা তো আগে থেকে অক্সাইড হয়ে আছে, তো এটা আমাদের টেনশন নাই, এটাতে আমাদের এটা করতে হবে না অক্সাইডকে। সো যাদের অক্সাইড আগে থেকে বানানো আছে তাদেরকে অক্সাইড বানানোর দরকার নাই, বা যদি অক্সাইড আগে থেকে না হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের অক্সাইড বানায় নিতে হবে। প্রসেস কয়টা? দুইটা প্রসেস, একটা হচ্ছে ক্যালসিনেশন, এই পাশে লিখতেছি, আর আরেকটা হচ্ছে রোস্টিং। রোস্ট বানানো না, রোস্টিং, মুরগি রোস্ট না। ক্যালসিনেশনের বাংলাটা হচ্ছে ভস্মীকরণ, মানে আগুন ধরানো। রোস্টিং এর বাংলাটা হচ্ছে তাপ জারণ। আচ্ছা, ক্যালসিনেশন বা ভস্মীকরণ, এখানে কি করা হয়? আচ্ছা আগে বলো তো, কোনো কিছুকে যদি হিট দাও, টেম্পারেচার বাড়ায় দাও, তাহলে সে কি হয়? গলে যায় না, মানে তার ভোল্টেজ মেল্টিং হয়, মেল্টিং পয়েন্ট থাকে তাদের একটা। তো আমি যদি হিট দিচ্ছি মনে করো, কিন্তু মেল্টিং পয়েন্টে পৌঁছাতে পারি নাই, সাপোজ এ একটা যৌগ বা একটা আকরিক যার মেল্টিং পয়েন্ট হচ্ছে সাপোজ 500°C, 500-তে গেলে কি হবে? সে এরকম লিকুইড স্টেটে চলে আসবে। বাট আমি 500-তে টেম্পারেচার দেই নাই, আমি টেম্পারেচার দিয়ে রাখছি হচ্ছে 400 বা 300-র মতো। এখানে গিয়ে কি সে মোল্টিং হবে? হ্যাঁ, নাকি তার মধ্যে আগুন ধরার মতো বা উত্তপ্ত হওয়ার মতো একটা প্রপার্টি চলে আসবে? অবশ্যই উত্তপ্ত হওয়ার মতো প্রপার্টি চলে আসবে, কারণ মেল্টিং পয়েন্ট আমি যাইতে পারি নাই। যদি মেল্টিং পয়েন্টে না গিয়ে থাকি তাহলে সে কি হবে? আগুন ধরে যাবে বা পুড়ে যাওয়ার একটা অ্যাবিলিটি থাকবে তার মধ্যে। আচ্ছা, তাহলে ক্যালসিনেশন আমরা করব কি? মেল্টিং পয়েন্ট থেকে কম টেম্পারেচার নিয়ে রাখবো, সেই সাথে একদম ডিরেক্ট আগুন ধরাবো না, মানে অক্সিজেনকে রাখবো না, বাতাস থাকা যাবে না এর মধ্যে, বাতাসের অ্যাবসেন্সে করতে হবে, উত্তপ্ত করতে হবে। তাহলে কি লাভটা হবে? এই যে আমরা একটু আগে দেখছিলাম যে অ্যালুমিনিয়াম মানে বক্সাইড থেকে কি পানি আলাদা হয়ে গেছিল না, এই যে পানিটা আলাদা হয়ে গেছিল, হয়ে এই যে পানি আলাদা হয়ে আসছে, আমরা এটাই করবো আসলে। পানি বা কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, এইসব ছোট ছোট কিছু পার্টগুলোকে আমরা আলাদা করে ফেলবো হিট দিয়ে, এটাকে বলা হচ্ছে ক্যালসিনেশন। তাহলে সংজ্ঞাটা লিখে রাখো, গলনাঙ্কের কম তাপমাত্রায়, মেল্টিং পয়েন্ট থেকে কম টেম্পারেচারে বাতাসের অনুপস্থিতিতে, মানে অক্সিজেনের অনুপস্থিতিতে আকরিককে উত্তপ্ত করলে পানি, কার্বন ডাইঅক্সাইড, বাইকার্বনেট, এসব ছোট অংশ বা ফ্র্যাগমেন্ট আলাদা হয়ে যায়। এটা আসলে ক্যালসিনেশন প্রসেস। যেরকম Fe2O3, এটার নাম কি? এটার নাম হচ্ছে লিমোনাইট, আমরা প্রথমে রেখে আসছি, এটার নাম হচ্ছে লিমোনাইট। এটাকে যদি হিট দাও তাহলে ও তোমাকে পানি আলাদা করে দিবে, Fe2O3। এই যে আমার হেমাটাইট তৈরি হলো, আর হচ্ছে পানিটা আলাদা হয়ে গেল। তেমনি জিঙ্ক কার্বনেট বা ক্যালসিয়াম কার্বনেটকে যদি হিট দাও, এটা আমরা জানি, অনেক আগে থেকে পড়তেছি, ক্যালসিয়াম কার্বনেটকে হিট দিলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। এটা হচ্ছে ক্যালসিনেশন প্রসেস। আর লাস্টলি রোস্টিং। রোস্টিংটা আসলে অনেকটাই সিমিলার, একটাই পার্থক্য আছে, এখানে বাতাস থাকতে হবে, মানে অক্সিজেন দিয়ে আমি রিয়াকশন করাবো। একটু ভেবে দেখো, চ্যালকোজেনের মধ্যে কে কে আছে? গ্রুপ নাম্বার 16 না? তার মধ্যে আমাদের অক্সিজেন আর সালফার কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। তো আমরা অক্সাইড যখন বলতেছি, আগে থেকে অক্সাইড হয়ে আছে, তো আমার এক্সট্রা করে অক্সাইড বানানোর দরকার নেই, যেটা অক্সাইড হয়ে আছে। আর আমার অক্সাইড দরকার নেই, এটা অক্সাইড হয়ে আছে, আর অক্সাইড দরকার নাই। তো বাকি থাকে হচ্ছে সালফাইড। এই সালফাইডগুলোকে আমার কি করতে হবে? কনভার্সন টু অক্সাইড, অক্সাইড বানাইতে হবে সালফাইড থেকে। তাহলে এটা কি অক্সাইড বানানোর প্রসেস। কি করা হয় এখানে? আগের মতোই
গলনাঙ্কের কম তাপমাত্রায় বা টেম্পারেচারে বাতাসের উপস্থিতিতে, মানে এবার আমরা অক্সিজেনকে রাখবো, বাতাসের উপস্থিতিতে উত্তপ্ত করব। তাহলে কি হবে, যেসব উদ্বায়ী পদার্থ ছিল তারা কি হবে, আলাদা হয়ে যাবে, সালফার ফসফরাস এগুলো কি হবে, আলাদা হয়ে চলে যাবে। উদ্বায়ী মানে হচ্ছে ভোলাটাইল, হ্যাঁ উদ্বায়ী বা ভোলাটাইল এলিমেন্ট বা ম্যাটারগুলা বা সাবস্টেন্সগুলো আলাদা হবে, প্লাস সালফার ফসফরাস এরা গ্যাস হয়ে আলাদা হয়ে চলে যায়, গ্যাস হিসাবে দূরীভূত হয় বা ইরাডিকেটেড হয়, বের হয়ে যায়। তাহলে গলনাঙ্কের কম তাপমাত্রায় বাতাসের উপস্থিতিতে, পার্থক্যটা এখানে, এটা হচ্ছে অনুপস্থিতি আর এটা কি বাতাসের উপস্থিতিতে উত্তপ্ত করতে হবে। তাহলে কি হবে, উদ্বায়ী পদার্থ বা ভোলাটাইল যারা ছিল তারা কি হবে, আলাদা হয়ে চলে যাবে। এক্সাম্পল কি কি, লেড সালফাইড বা জিঙ্ক সালফাইড বলো না কেন একই কথা, এটাকে গরম করতে হবে, হিট দিতে হবে, তাহলে কি হবে, সালফাইডটা আলাদা হয়ে যাবে, সালফার ডাইঅক্সাইড হিসেবে লেডটা পুরো থাকবে, লেড অক্সাইড বা জিঙ্ক অক্সাইড প্লাস সালফার ডাইঅক্সাইড, এই যে এটা সালফার ডাইঅক্সাইড গ্যাস হিসেবে আলাদা চলে গেল, এটা বাইরে চলে যাবে। আমাদের দরকার হচ্ছে মেইনলি এই যে আমাদের এইটা দরকার, অক্সাইডটা দরকার। তো এটা হচ্ছে তাপজ্বলন প্রসেস। আচ্ছা ভিডিওগুলো কিন্তু তোমরা হচ্ছে তোমাদেরকে দেওয়া হবে, তোমরা পজ করে করে দেখবা, যা যা লেখা হচ্ছে পজ করে করে লিখবা, বাংলা ভার্সনগুলো বাংলাতে লিখবা, ইংলিশ ভার্সনগুলো ইংলিশে কনভার্ট করে লিখবা। তার কোনো সমস্যা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা, আমি বলে দিব। আচ্ছা এই ভিডিও এই পর্যন্তই, আমরা এটুকু শিখছি যে ধাতু নিষ্কাশনের প্রথম 3টা স্টেপ শিখছি, এই যে স্টেপ 1 শিখছি, স্টেপ 2 শিখলাম, স্টেপ 3 শিখলাম, স্টেপ 4টা আমি পরবর্তী ভিডিওতে একবারে শেখাবো। ততক্ষণ বাই বাই।